আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মধ্যরাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে 7টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ। একটি মহল বিলম্বিত করার পায়তারা করছে অভিযোগ। এবং আজ বিশ্ব ভোঁদর দিবস। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার ধরে রেখেছেন মাছ ধরার প্রাচীন ঐতিহ্য। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। ভারতীয় স্থানীয় সময়ে মঙ্গলবার রাত 1:54 এবং বাংলাদেশ সময় রাত 2:24 এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছে ভূপৃষ্ঠের 46.6 কিলোমিটার গভীরে, যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় 354 কিলোমিটার দূরে। ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছে। ভারত বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 2:15 কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকা ছেড়ে গেছে। জাপানের স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে তার নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে তিনি 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে ওই রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করে দিয়েছেন আদালত। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 27 মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল।
এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামিপক্ষ ও প্রসিকিউশন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য। বিএনপির আশা অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন মইনুল হাসান। গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা সহ নানা বিষয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। তিনি জানান, একটি মহল সংস্কার ও বিচার ইস্যুতে নির্বাচন বিলম্ব করতে চায়। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির সদস্যরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করেই নির্বাচনের পথে যেতে হবে। এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই। রিপোর্ট করছেন তাফিলুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আলোচনা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক দলের নেতারা সংস্কারের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। তাকে আমরা এনেছি, আমরা ওখানে বসিয়েছি তাকে। এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে, আমরা তাকে কাজ করতে দিতে চাই না। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা ছাড়াও সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অর্থ নেই মন্তব্য করে এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। অনেকে বলছেন
নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শরিয়া ভিত্তিক সেবা দিচ্ছে এমন কয়েকটা দুর্বল ব্যাংক অধিগ্রহণ করবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ তথ্য দিয়েছেন। তবে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে, বরং সরকার মালিকানায় গেলে ব্যাংকগুলো মূলধন পাবে, ফলে ব্যাংকের স্বাস্থ্য ভালো হবে। পরে দেশি বেশি ভালো উদ্যোক্তাদের মালিকানায় দেওয়া হবে ওইসব ব্যাংকগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর বার্ষিক প্রতিবেদন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন। শুরুতে সংস্থাটির প্রধান AFM শাহিনুল ইসলাম BFIU এর কার্যক্রম তুলে ধরেন। প্রশ্নোত্তরে গভর্নর জানান, ব্যাংক একীভূতকরণ নিয়ে শিগগিরই উদ্যোগ দেখা যাবে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিতও নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখব, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নেবে। যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে 9 মাসের সাফল্য কি? প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল এবং এটা আমি বলবো যে বিবেচনাপ্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, লন্ডন থেকে ফিরে আসার পরে আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি। BFIU এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব ভোঁদড় দিবস। ভোঁদড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদড় সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওয়াটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এ দিবসটি পালন করে আসছে। ভোঁদড় বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন ভোঁদড় দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। সারা রাত ভোঁদড় দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালুপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। গড়ে 5টা বাঘ হয়, বোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোঁদড়ের তো খরচ আছে। ভোঁদড়কে 200 টাকার মাছ কিনে খাওয়া যাবে। তাহলে থাকে কত? থাকলো 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম, আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল পরিবার এই ভোঁদড় দিয়ে মাছ ধরা। পেটের খোরাক হয় না, কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায় দেখা যায় ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোঁদড়ের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোঁদড় দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোঁদড় দিয়ে মাছ ধরত, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে, কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোঁদড় দিয়ে মাছ ধরানো
শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এনে বিস্তারিত প্রতিবেদন দেখুন আগামী শনিবার রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে রয়েছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। আজ শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে বাংলাদেশ দলের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ৫ ম্যাচের বড় সিরিজ খেলা টার্গেট করেছিল দুই বোর্ড, মাঝে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে সিরিজ নেমে আসে ৩ ম্যাচে। নিজেদের মাঠ, সাম্প্রতিক ফর্ম এবং পরিসংখ্যানে অবশ্যই পাকিস্তান এই সিরিজের ফেভারিট। ১৯ ম্যাচের দেখায় ১৬ বারই জিতেছে পাকিস্তানিরা, বাংলাদেশ দল জিতেছে ৩টি ম্যাচে। তবু নিজেদের হারানোর শক্তি ফিরে পেলে বাংলাদেশ টি-20তেও চ্যালেঞ্জ জানাতে পারে বড় দলকে। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৪২ রান। দ্বিতীয় দিন শুরু করবেন অপরাজিত রাকিবুল ও রিপন মণ্ডল। মধ্যস্বত্বভোগীদের কারণে হজ ব্যবস্থাপনা নিয়ে প্রতি বছরই জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবছরের হজ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যমান হজ ও ওমরা আইন সংস্কারে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে হাব। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে হজ করতে বেশি খরচ হচ্ছে কেন, এমন প্রশ্নে হাব বলেছে কিছু উদ্যোগ নিলে খরচ কমানো সম্ভব। ভারত সরকার হজের জন্য একটি রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে থাকেন, যেটি আমাদের দেশে নেয়। সে কারণে সামান্য তফাৎ হজ প্যাকেজ মূল্যের সাথে আছে। মূলত বিমান ভাড়াও তুলনামূলক আমাদের থেকে তাদের কম আছে। রাজকীয় সৌদি অংশের যে খরচ সেটি গ্লোবালি সকল দেশের জন্য একই পরিমাণ। আমি মনে করি এখানে কাজ করলে কমানোর সুযোগ রয়েছে, যেহেতু সারা বছর এই ক্যারিয়ারগুলো যাত্রী পরিবহন করে, তারা যে ভাড়া দিয়ে ওমরা বা অন্যান্য যাত্রী পরিবহন করে তার থেকে হিসাব করলে আমাদের দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয় হজযাত্রার সময়। এটি নিয়ে বর্তমান সরকার কাজ করছে। রাজধানীর গ্রিন রোডে মব তৈরি করে এক নারী সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। ফেসবুকে সাংবাদিক শাকিলা জেরিন অভিযোগ করেন, কিছু উশৃঙ্খল জনতা চায়ের দোকানে তার ছবি তুলতে ও ভিডিও করতে চায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে সংঘবদ্ধ কিছু লোক মব তৈরি করে ও তাকে হুমকি ধামকি দেয়। এ বিষয়ে কলাবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েছি, সেটা প্রাথমিক অনুসন্ধান করে আমরা যেটা হয় সেটা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা আছি, কোনোভাবেই আমরা এটাকে প্রশ্রয় দেই নাই, দেব না। অনির্বাচিত মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং নাবিকদের সদস্যভুক্ত করে সুষ্ঠু নির্বাচন সহ ৩ দফা দাবিতে মঙ্গলবার রাত 10টা থেকে আমরণ অনশন শুরু করেছেন সমুদ্রগামী নাবিকদের সংগঠন বাংলাদেশ সি ফেয়ারার্স ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য। নগরীর আগ্রাবাদ শ্রম অধিদপ্তর কার্যালয় চত্বরে শুরু করা অনশন কর্মসূচিতে নাবিকরা অভিযোগ করেন, একটি গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সি ফেয়ারার্স ইউনিয়নকে অযোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংগঠনকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে। এতে এই সংগঠন এখন নাবিকদের নয়, কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির একক স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে। দাবি দেওয়া না মানলে আমরণ অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শেষ হলো 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলায় বিপুল সংখ্যক বইপ্রেমী লেখক ও প্রকাশকের মিলন মেলা ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সুব্রত গাইন। প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। 34তম এই উৎসবে 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেন এবং 3000-এর বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। বইমেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা,
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা কর্মসূচি ছিল। মেলায় জসিমউদ্দিন প্রাঙ্গণে ছিল গান, কবিতা আর আলোচনা। অনেক পাঠক আছেন যারা হাজার হাজার বই পড়েছেন, কিন্তু তারা একটা অক্ষরও লিখতে পারেন না। এরকম আছে না অনেক পাঠক যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু একটা অক্ষরও লিখতে পারেননি, কিংবা যে মানুষটি পৃথিবীতে প্রথম লিখেছেন তিনি কোনো বই না পড়েই লিখেছেন, তাই না? তো এই কথা শুনে ওরা খুব চমকে যায়। তার মানে কি লেখালেখি করার জন্য পড়াশোনার দরকার নেই? বরাবরের মতোই কিন্তু উপচে পড়া ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাণের মেলা, সেই অভিবাসী বাঙালিদের মেলা, এই মেলার অস্তিত্ব থাকবে। এইবারে উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, অনুষ্ঠান এবং খুবই ভালো। এবছর নিউ ইয়র্ক মুক্তিধারা GFB সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। নিউ ইয়র্ক মুক্তধারা আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ডক্টর আব্দুল নূর। বইমেলার শেষ দিনে মূল মঞ্চে ছিল নানা আয়োজন। সাংস্কৃতিক পর্বে ছিল ক্ষুদে শিল্পীদের নাচ, গান, সমবেত সঙ্গীত, প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। বইমেলায় শিল্পী রেজনা চৌধুরীর বন্যা একে একে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। সুব্রত গাইন, চ্যানেল আই। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। রংপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে ৩.৫ লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। এবছর জেলার চাহিদা মিটিয়ে এসব খামারে প্রস্তুত করা প্রায় ১.৫ লাখ কোরবানির পশু উদ্ধৃত থাকবে বলে আশা করা হচ্ছে। এসব পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিতে খামারিদের সহযোগিতা করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রংপুর থেকে রিপোর্ট করছেন মেহনা লাভলি। ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে সাথে রংপুরের খামারিদের ব্যস্ততাও বাড়ছে। জেলার ৫২,৬৫১টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে দেশি, বিদেশি ও সংকর জাতের গরু, ছাগল ও ভেড়া। খামারিরা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত উপায়ে তারা গবাদি পশু মোটা তাজা করেছেন। দেশি আছে, ফ্রিজিয়ান আছে এবং বন্ধা গাভী আছে। বর্তমান বাজারে যে মূল্য আছে এটা স্থিতিশীল এবং সন্তোষজনক। কমিটমেন্ট দেয় যে আমাদের গরুতে এত কেজি মাংস হবে বা এরকম হবে, এটা এতটাই হয় বা তার চেয়ে আরো ভালো হয়। ঈদ ঘিরে ভারত থেকে চোরাই পথে গরু আনা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা। ইন্ডিয়া থেকে চোরাই পথে যদি গরু না ঢোকে, আবার পাশাপাশি যদি এখান থেকে গরুর বিপণনটা অন্যান্য জেলায় হয়, বড় বড় হাটগুলোতে যেতে পারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের খামারিরা একটু হলেও মানে স্বাভাবিক দরটা পাবে এবং তাদের লাভবান হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে কোরবানির জন্য নিরাপদ পশু প্রস্তুত করতে বছর জুড়ে নিয়মিত খামার মনিটর করার পাশাপাশি খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো ফিড মিল থেকে শুরু করে গরু প্রস্তুতকরণ পর্যন্ত তারা যে খাবারটা খাওয়াবে সেটা যেন সেফ থাকে। গরু যে প্রস্তুত করতেছে সেটা আমাদের উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং কি খামার মনিটরিংয়ের মাধ্যমে আমরা সেই গরুটি নিরাপদ কিনা সেটা কিন্তু দেখে থাকি এবং আমাদের অব্যাহত আছে এটা দেখা। রংপুর জেলায় এবছর 2,24,000 কোরবানির পশু চাহিদা রয়েছে। প্রস্তুত করা হয়েছে 3,63,000 পশু। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে ভাঙন কবলিত পরিবারগুলো। সব হারানোর আতঙ্কে দিশেহারা নদী তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল হুমকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজ হাসির রিপোর্ট। নদীতে বাড়ছে পানি, সেই সাথে বাড়ছে ভাঙন আতঙ্ক। বছরের পর বছর সব হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটে নদী তীরবর্তী উলিপুর উপজেলার মোল্লারহাট, রসুলপুর, কড্ডারমোড় সহ চিলমারি, রাজারহাট, রৌমারী ও রাজীবপুরের বাসিন্দাদের। বর্ষার আগেই কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর, আবাদি জমি সহ গাছপালা। ভাঙতে ভাঙতে আমরা অসহায়। আমরা চাচ্ছি যে স্থায়ী করে সরকার যেন কোনো একটা পদক্ষেপ নিয়ে স্থায়ীভাবে কোনো একটা বাঁধ বা ওই ধরনের কোনো কিছু একটা করে।
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসা এগুলোও শেষ হয়ে গেছে অলরেডি। হুমকিতে থাকা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় মানববন্ধন, সভা সমাবেশে জীবন জীবিকা রক্ষার তাগিদ ভুক্তভোগীদের। শ্বশুরের অনেক ছিল, এখন বর্তমান কোনো কিছু নাই, আমরা খুব কষ্টে আছি। এটি যদি সরকার দ্রুত কোনো শাসনের কাজ না করে তাহলে এটি সম্ভাবনা আছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাজেট চাহিদা প্রেরণ করেছি তথ্য ছবি সহ। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমরা জরুরি কাজের অনুমোদন পেয়েছি, যেগুলো শীঘ্রই শুরু হবে। যেমন হবিগঞ্জ বাজারের একটি জরুরি কাজ আছে, সেটা মেরামতের জন্য আমরা অনুমোদন পেয়েছি। এর বাইরেও ধাপে ধাপে আমরা জরুরি মাধ্যমে সে ভাঙন। তবে আশ্বাসে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি কুড়িগ্রামের ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং 7 উইকেটে তুলেছে 242 রান। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রোটিয়া যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ইয়াং টাইগাররা। তবে সফরকারীদের বোলিং তোপে 58 রানে 5 উইকেট হারায় তারা। এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। মঈন খানকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে 179 রানের জুটি করেন তারা। মঈন থামেন 91 রান করে, আর ইফতির ব্যাট থেকে আসে 109 রান। সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের অ্যান্ডিল নেন 3 উইকেট। আজ বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন উইকেটে অপরাজিত থাকা রাকিবুল ও রিপন মণ্ডল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অদ্ভুতরে কাণ্ড চলছেই। অনলাইনে টিকিট বিক্রির সময়সূচির ঘোষণা দিয়েও বারবার তা পিছিয়ে দেওয়া, ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়া কিংবা পুনরায় তা চালু হওয়া ইত্যাদি নানাবিধ ঘোষণায় মহাবিরক্ত ছিলেন ভক্তরা। তাদের বিরক্তি কয়েকগুণ বাড়িয়ে চরম হতাশার খবর দিয়েছে বাফুফে। সামাজিক মাধ্যমে পোস্ট করে ফুটবল ফেডারেশন জানায় মুহূর্তেই সেই ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে। ভক্তরা সে পোস্টে গিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যরাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত। উৎপত্তি স্থল ভারতের মণিপুর রাজ্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে 7টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ। একটি মহল বিলম্বিত করায় পায়তারা করছে অভিযোগ। এবং আজ বিশ্ব ভোঁদর দিবস। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার ধরে রেখেছেন মাছ ধরার প্রাচীন ঐতিহ্য। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলঅনলাইন.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।